হৃদিতা নিজের পা থেকে চটি খুলে ম্যানেজারের কলার ধরে টেনে এনে ম্যানেজারকে চটি দিয়ে মারা শুরু করল। হৃদিতার কাছে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। দিশাও গিয়ে হৃদিতার সাথে তাল মেলানো শুরু করল। এই জানোয়ার, আমি তোকে ইশারা করেছি। আমি কি মনে করেছিস মেয়ে হয়েছি বলে কি মানুষ না? আজ তোকে দেখিয়ে দেব একজন মেয়েকে মিথ্যা অপবাদ দেওয়ার পরিণাম কি। আবেগ না পেরে হৃদিতাকে আটকাতে গেল। একদম এদিকে আসবেন না, না হলের জুতোর বাড়ি আপনাকেও দেব। আজ কাউকে ছাড়ব না আমি। হৃদিতা পুরো জল্লাদের রূপ ধারণ করেছে যেন। আবেগ ও ভয় পেয়ে পিছিয়ে এলো। দিশা ও সেই মার দিচ্ছে। শালা, আমার বোনকে মিথ্যা অপবাদ দিচ্ছিস তুই? আমার বোনকে চরিত্রহীন বলিস? আজ তোকে জুতোর বাড়ি দিয়ে পুঁতে ফেলব। ম্যানেজার আর সইতে পারছে না। জুতোর বাড়ি খাওয়ার চেয়ে অপমান আর কি হতে পারে? হৃদিতা, ছেড়ে দিন। আমি সব সত্যি বলছি। আমি এতক্ষণ সব মিথ্যা বলেছিলাম। ম্যানেজারের কথা শুনে হৃদিতা দিশা ছেড়ে দিল। নে, সব সত্যি বল। কেন আমার নামে মিথ্যা কথা বলেছিস এতক্ষণ? সত্যি বল, নাইলে আমার চটি এখনো কিন্তু হাতে আছে বলে দিলাম। আবেগ তো অবাক। ম্যানেজার কি সত্যি বলবেন? এতক্ষণ তাহলে এসব কেন বলেছেন? স্যার, আমি নিজে এটা করিনি। আমি তো লোভে পড়ে করেছি। আমি আজ অফিসে আসব তার আগে আমার বাসায় ওনারা যায়, গিয়ে এই অফার দেয়। আমি প্রথমে রাজি হয়নি, কারণ এসব বললে আমার চাকরি থাকবে না। কিন্তু আমাকে ওনারা 20 লাখ টাকা দেয়, আর বলে এই কাজ করার পর যেন আর অফিসে না আসি। তারপর আমাকে ওনারা থাইল্যান্ড পাঠিয়ে দেবে না। এই জন্য মিথ্যা বলেছি। স্যার, মাফ করে দিন। এই ওনারা কারা? ম্যানেজার নোভা আর আবেগের মায়ের দিকে তাকিয়ে বলতে যাবে, তার আগে আবেগের মা কথা সেরে দেয়। আবেগ, আর কি শুনবি? সরাসরি এই লোককে। ছি, কি জঘন্য! কটা টাকার জন্য? স্যার, না, আমাকে বলতে দিন। আপনার জানা উচিত যে আপনার এই আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? বের করে দিন এই ম্যানেজারকে। কি জঘন্য লোক! অফিসের বাকি স্টাফগুলো কলার ধরে ম্যানেজারকে টেনে নিয়ে যাচ্ছে। দাঁড়াও মা, আমি শুনব কে এই কাজ করেছে। নোভা, দাঁড়িয়ে দেখছিস কি? দরজাটা লক করে দে। আবেগ, এসব শুনে আর কি করবি, বাদ দে। নোভা দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দিল। ওপাশ থেকে ম্যানেজারের কথা আর শোনা যাচ্ছে না। আবেগ, বাবা, বাদ দে এসব। এদিকে হৃদিতা দিশা সব বুঝেছে কার এই কাজ। হৃদিতা গিয়ে আবেগের একদম কাছে গিয়ে মুখোমুখি দাঁড়াল। হৃদিতাকে দেখে আবেগের মাথা লজ্জা ও নিচু হয়ে যায়। বাদ দিতে চাইলে যেসব হিসাব বাদ যায় নামি আবেগ চৌধুরী বলেই হৃদিতা আবেগের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আবেগ গালে হাত দিয়ে ছলছল চোখে হৃদিতার দিকে তাকাল। হৃদিতা, হ্যাঁ আমি। এই চরটা আমার মন ভেঙে দেবার জন্য, আমার ভালোবাসাটাকে অপমান করার জন্য। বলেই যেই হৃদিতা আবেগকে আরেকটা থাপ্পড় মারতে যাবে, তখন নোভা এসে হাত ধরে ফেলে। কি ভেবেছিস নষ্টা মেয়ে, তোর সাহস কম নয় আমার আবেগকে? নোভা বলতে দেরি হৃদিতা হাত ছাড়িয়ে নোভাকে থাপ্পড় দিল। এই কাকে নষ্ট বলিস তুই? আর একবার যদি আমার নামে বাজে বলিস না তো তোকে মেরে এখানেই পুঁতে দেব। আর কিসের আবেগকে আমার বলিস? বউ এখনো হসনি তুই? কিসের এত অধিকার দেখাস? আমি এখানে দাঁড়িয়ে আমার স্বামীর সাথে কথা বলছি, তুই এর মধ্যে ঢোকার কে? হ্যাঁ, স্বামী না, প্রাক্তন স্বামী। তারপরেও আমি কথা বলছি, আমাদের মাঝখানে থার্ড পারসন হয়ে আসছিস কেন বেহায়া মেয়ে?
হৃদিতা নোভাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিল। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। মানুষের যখন পেছনে দেয়াল ঠেকে যাক তখন সে ঘুরে দাঁড়ায়। আজ আমার পেছনেরও দেয়াল ঠেকে গেছে, ধৈর্যের সীমা ছাড়িয়েছে। আমাকে আজ কেউ আটকাতে পারবে না। যে আসবি আমার সামনে তাকে প্রয়োজনে খুন করতেও হাত কাঁপবে না আমার। আবেগের মাগিয়ে আবেগ মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কারণ আজ যে হৃদিতাকে সে দেখছে তার সঙ্গে আজ আর আবেগ পেরে উঠবে না। দিশা ও অবাক হৃদিতাকে দেখে। হৃদিতা গিয়ে আবেগকে আরেকটা থাপ্পড় দিল। এই থাপ্পড়টা আজকের জন্য। আমাকে সবার সামনে এভাবে অপমান করার জন্য। হৃদিতা এবার কেঁদেই দিল। গিয়ে আবেগের কলার ধরল। আর কত জ্বালাবি তুই আমাকে? আর কত পোড়াবি? আমিও মানুষ। কি ভুল করেছিলাম বল? তোকে শুধু ভালোবেসে সংসার বেঁধেছিলাম, আর তুই আজ আমাকে বেশ্যা বললি। রাস্তায় নামিয়ে দিলই একেবারে। পতিতা মনে হয় তোর আমাকে। হৃদিতা আমি একদম চুপ। আজ আমি বলবো আর তুই শুনবি। এই বেশ্যা আমি না তুই। একটা মেয়ে 10টা পুরুষের সাথে শুলেই বেশ্যা হয়ে যায়। আর তোরা পুরুষ জাতি এক এক দিন এক একটার সাথে পাড়ায় গিয়ে শুলে তোরা কি বেশ্যা? তো তোরা। তুই তোর চাহিদা মেটানোর জন্য আমার কাছে গেছিস, আমি না। তুই নিজে একা পেয়ে আমাকে জোর করেছিস, আমি না। বেশ্যা তুই। তুই শুনেছিস? হৃদিতা আমার কথা কোনো কথা বলবি না তুই। তোকে ভালোবাসো তামা বলে আর কটা থাপ্পড় দিতে পারছি না। আমার হাত কাঁপে। আমার বুকে রক্তক্ষরণ হয়। বুঝেছিস তুই? দিশা কাঁদছে হৃদিতার কথা শুনে। আবেগ ও কাঁদছে, কিন্তু কিছু বলার মুখ আজ ওর নেই। দিশা হৃদিতাকে টেনে আবেগের থেকে সরিয়ে আনল। ছেড়ে দে হৃদি, এত হাইপার হোস না। তোর শরীর এর জন্য ক্ষতিকর। চল এখান থেকে। এদের বলে লাভ নেই। আর কত ছাড়ব আমি? আমার জীবনটা শেষ করে দিয়েছে। আরে রাতের অন্ধকারে একটা পোষা কুকুর কেউ মানুষ বাড়ি থেকে তাড়ায় না রে। সেখানে আমি তো ওই লোকটার স্ত্রী ছিলাম। রাতের আধারে একা একটা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিছু ছিল না আমার সাথে, না একটু টাকা পয়সা যা দিয়ে অন্তত কোথাও গিয়ে মাথা গুজব। এরা মানুষ না। এই অমানুষগুলো একবার খোঁজও নেয়নি যে বেঁচে আছি না মরে গেছি। খুব ভালোবাসার সাফাই গাইত, অথচ এই হলো নমুনা। সেই দিন রাতের অন্ধকার থেকে আজ অবধি একা চলে এত দূর এসেছি। এখানে ওই অমানুষ লোকটা চলে এসেছে। ওর জন্য আমার শান্তি নেই। আমার সব শেষ করে দিয়েছে। হৃদি চল এখান থেকে। চল। হৃদিতা দিশাকে ছাড়িয়ে আবেগের সামনে গিয়ে দাঁড়াল। আবেগ ভেজা চোখে হৃদিতা রদিকে তাকিয়ে আছে। একদিন আমার সব ছিল। তুই ছিলি। তোকে হারাবার ভয়ে চুপ ছিলাম, প্রতিবাদ করিনি। ভাবতাম একদিন তোর ভুল ভাঙবে, তুই আসবি। তোর প্রতীক্ষাও করতাম মনে মনে। কিন্তু সেদিন ভুল ছিলাম। সেদিন যদি জানতাম যে জিনিসটা হারানোর ভয় আমি চুপ আছি, সে জিনিসটাই আমার নয়, তাহলে চুপ থাকতাম না। সবকিছু বলে সব পিছুটান ছেড়ে চলে আসতাম। আজ আর আমার কোনো পিছুটান নেই। হৃদিতা চুপ, একদম চুপ। ওই মুখে আমার নাম নেবে না। একদিন বলেছিলেন আমি আপনার জীবনের অভিশাপ। শুনে নিন, আমি না, আপনি আমার জীবনের অভিশাপ। আপনার খুব শখ না আমার মরা মুখ দেখার। আজ এখানে দাঁড়িয়ে আমি আমার হৃদয়ের সব দিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ যেন আমার মরা মুখই আপনাকে দেখিয়ে দেয়।
আর এটা ও শুনে নিন, আমি যদি মরেও যাই তো আপনিও মরবেন। জ্যান্ত লাশ হয়ে আজীবন নিজের পাপের মাসুল দেবেন। তখন চাইলেও আমাকে পাবে না। হৃদিতা একদিন আপনাকে ভালোবেসে নিজের শহর স্বজন সব ছেড়ে এই শহরে এসেছিলাম। আজ আপনাকে ঘৃণা করে এই শহরও ছাড়ব। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে শুধু ঘৃণা করব, শুনেছেন? শুধু ঘৃণা। আই হেট ইউ এ ব্যাগ, আই হেট ইউ, আই হেট ইউ বলে হৃদিতা দিশার হাত ধরে বেরিয়ে গেল। আবেগ তাকিয়ে আছে যাওয়ার দিকে। হৃদিতা তাকে ঘৃণা করে এটা ভাবতেও পারেনি। এদিকে পরিস্থিতি বুঝে আবেগের মা নাটক শুরু করেছে। আই আবেগ তাড়াতাড়ি মায়ের কাছে গেল। মা, কি হয়েছে মা? আবেগ, আন্টিরও শ্বাসকষ্ট শুরু হয়েছে বোধহয়। তাড়াতাড়ি হসপিটালে চলো। আবেগ মাকে নিয়ে হসপিটালে রওনা হল। রাতের বেলা। আবেগ, আমার শেষ কথা রাখবি। মা, কি বলছো তুমি? আবেগ, আমি কখনো চাইনি হৃদিতা এই বাড়িরও বউ হোক, কাজ না হয় সব ভুল ছিল। ওই দিন তো আমরা সবাই সব দেখেছি। মা, আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে। আজ রাতেই আমরা ঢাকাতে ব্যাক করব। কাল ওখানে গিয়ে গায়ে হলুদ, পরের দিন তোমার আর নোভারও বিয়ে। মা, আমাকে একটু সময়। তোমাকে সময়ও দিয়েছি। তুমি নিজেই রাজি হয়েছিলে বিয়েতে। তোমার বাবা সব রেডি করে রেখেছেন, আর কোনো কথা নয়। পরের দিন সকালে কানাডা থেকে দেশের মাটিতে পা রাখল আশফি। ওয়েলকাম স্যার। ওয়েলকাম না করে নিউজ বলো। স্যার, আজ নোভা আর আবেগ চৌধুরীরও গায়ে হলুদ, কাল বিয়ে। এত তাড়াতাড়ি কেন? সেই খবর পাইনি। সব কিছু রেডি তো? হ্যাঁ স্যার। ওকে। মুখে বিজয়ের হাসি আশফির। বিয়ে তো হচ্ছে না নোভা। এতদিন ভালোবাসা দেখেছ, এবার দেখবে প্রতিশোধ। অনেক জীবন নষ্ট করেছ তুমি আমার সন্তান আবেগ। হৃদিতা আবেগের সন্তান। এবার এর হিসেব তোমাকে দিতে হবে। আর কোনো জীবন নষ্ট হতে দেব না আমি। গাড়ি চলছে আপন গতিতে। হৃদিতা আর দিশা ফিরে যাচ্ছে গ্রামে। হৃদি, আর কাঁদিস না। কাঁদছি না রে, শুধু নিয়তির কথা ভাবছি। কি খেলা খেলছে নিয়তি আমার সাথে। হ্যাঁ, দিশা হৃদিতাকে নিয়ে ওদের গ্রামে চলে যাচ্ছে। কথায় আছে না, মেয়েদের এক পা এগুতে গেলেও যেন বিপদ ছায়ার মতো দাঁড়িয়ে পড়ে। ঠিক তাই। গতকাল ওই ঘটনার পর হৃদিতা দিশা বাড়ি এসে দেখে ওই বাড়ির মালিক ওদের মালপত্র বাইরে ফেলে দিচ্ছে। উনি নিজের প্রতিশোধ নিলেন। আশেপাশে লোকজন ও আগের দিন আবেগের গাড়ি দেখেছে। গতকাল ও আবেগকে দেখেছে। হৃদিতাকে দুশ্চরিত্র সহ অনেক কথা বলে তাড়িয়ে দিয়েছে। হৃদিতা আর কোনো প্রতিবাদ করেনি। কারণ কাল সকালটাই কেটেছে সংগ্রাম করে। দিশা মালপত্র নিয়ে হৃদিতাকে নিয়ে রওনা হয় গ্রামের পথে। হৃদিতা ফোন থেকে সিমটা খুলে ফেলে দিল। হৃদি, এটা ফেললি কেন? আর কোনো অতীতের স্মৃতি রাখতে চাই না। আবেগের নাম্বারের সাথে মিল রেখে ও সিমটা এনে দিয়েছিল, এটাই আমার কাছে ওর শেষ স্মৃতি। তাই ফেলে দিলাম। আচ্ছা, এবার একটু ঠান্ডা হ। আজ আবেগ নোভারও বিয়ে। মা, আমি এই বিয়ে করতে পারবো না। আবেগের বাবা মা সবাই তাকিয়ে আছে আবেগের দিকে। আবেগ, তুমি কি তামাশা পেয়েছ এটা? একটু পর বিয়ে, এখন এসব বলছো? আমি কালকেও মাকে বলেছি বাবা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। নোভা বিয়ের সাজে বসে আছে। আজ তার স্বপ্ন পূরণের দিন। কিন্তু পাশ থেকে আবেগের এসব কথা শুনে নোভা রেগে আগুন। ঘর ভরতি অতিথিদের সামনে আবেগ এসব বলছে। নোভার বাবাও খেপেছেন। আবেগ, ভুলে যেও না তুমি নিজেই রাজি হয়েছ।
এখন আমার মেয়েরও সর্বনাশ করবে এটা যদি ভেবে থাকো খুব খারাপ হয়ে যাবে। আমি কোথায় রাজি হয়েছি? আপনারা এক কথা বলছেন। আমি সময় চেয়েছিলাম শুধু। আপনারাই তো ব্যস্ত হয়ে গেলেন। আমি এই দেশ ছেড়ে চলে যাব, কারোর আমাকে নিয়ে ভাবতে হবে না। কিন্তু এই বিয়ে আমি করব না। নোভার বাবা নোভা কিছু বলতে যাবে তার আগে সদর দরজা দিয়ে কেউ বলে উঠল, এত হাইপার হোস না আবেগ। তোকে এমনিতেই এই বিয়ে করতে হবে না। আজ তো এখানে বিয়ে না, একটা নতুন সিনেমা হবে, অনেকের মুখোশ উন্মোচন হবে। এই কথা শুনে সবাই ঘুরে দাঁড়াল। নোভা উঠে দাঁড়াল, কারণ এই কণ্ঠ তার চেনা। পুরো ঘরে বন্দুক হাতে নিয়ে কালো পোশাক পরা লোকজন ঘিরে নিল। প্রবেশ করল এই কথা বলা লোকটি। তাকে দেখে নোভার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, গা হাত পা কাঁপছে। তুম্মমি? হ্যাঁ আমি। আশফি আবরাজ। আবরাজ কোম্পানির এমডি। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে নোভা? আশফিকে দেখে নোভার বাবা আবেগের মার গলা শুকিয়ে এসেছে। আবেগ ও অবাক। আশফি তুই এখানে? হ্যাঁ এসেছি। নিজের সব পাপ স্বীকার করতে, আর অনেকের অনেক কিছু ফিরিয়ে দিতে, তোর সংসার বাঁচাতে। আমার সংসার? হ্যাঁ, তোর আর হৃদিতা ভাবির ভালোবাসার সংসার। আমি একা আসিনি, আরও অনেকে এসেছে। আপনারা আসুন। একে একে ঘরে এলো হৃদিতার মা বাবা, নিশিতা ও নিশিতার হাজবেন্ড। তাদের সবার চোখ মুখ লাল। আশফি তুই এদের এখানে? হ্যাঁ ওনাদের নিয়ে এসেছি। ওনারা সব জেনে গেছেন, এবার জানার পালা তোর আর আঙ্কেলের। আর হ্যাঁ রাশেদ, নোভার বাবা, আপনি আপনার মেয়ে ভুলেও মুখ খুলবেন না। আমার টিমকে বলা আছে আজ এখানে যে উল্টা পাল্টা শুরু করবে তাকেই একদম শুট করে দেবে। আশফি কি সত্যি বলবে তুমি? আঙ্কেল সেই সত্যি, যা 3 মাস আগে আবেগ আর হৃদিতা ভাবির সংসার ভেঙেছিল। যেটা আপনি আবেগ জানেন না। কি সত্যি বলবি বল? দাঁড়া আবেগ, আজ অনেক সত্যি বলবো। একটু ধৈর্য ধর। প্রথম নোভাকে দিয়েই শুরু করি। কি বলো নোভা? নোভা তো ভয়ে শেষ। আমার আবার কি সত্যি আশফি? ও তুমি তো ভুলে গেছ। তাহলে শোন আমার কথা। আজ থেকে 5 বছর আগে নোভা কানাডা যায় পড়াশোনার জন্য। তার 2 বছর আগে যায় আবেগ। আমার বাবা বাংলাদেশি, কিন্তু আমার জন্ম কানাডাতে। বাংলাদেশে অনেক বিজনেস আর কানাডাতেও অনেক বিজনেস ছিল তার। আবরাজ কোম্পানির এমডি ছিলেন। আমি কানাডাতে আবেগের সাথে একই কলেজে পড়তাম। অনেক ভালো বন্ধু হয়ে যাই আমরা দুজন। হঠাৎ বাবা একদিন হার্ট অ্যাটাকে মারা যান। আমার মা মারা গেছে ছোটবেলায়। আমার মাদার ফিয়রা আমাকে দেখতেন। অনেক ভেঙে পড়ি আমি। সেই সময় আবেগ সবসময় আমাকে সঙ্গ দিত। এর মাঝে নোভা ও কানাডা যায় পড়াশোনার জন্য। আবেগের কাছে জানতে পারি নোভা ওর কাজিন ফুফাতো বোন। যেদিন নোভাকে এয়ারপোর্টে আবেগের সাথে রিসিভ করতে যাই সেদিন ইওকে দেখে প্রেমে পড়ে যাই আমি। আবেগ নোভা আমি সবসময় একই সাথে চলাফেরা করতাম। নোভার প্রতি দুর্বলতা বেড়েই যায় আমার, কিন্তু মুখে বলতে পারতাম না। এরই মাঝে একদিন আবেগ পরীক্ষার জন্য কটেজে থেকে যায়। নোভা আমার সাথে ঘুরতে যায়। সেদিন নোভাকে মনের কথা বলি আমি। আমি ভাবতে পারিনি নোভা সেদিনই আমাকে অ্যাকসেপ্ট করবে। নোভা শুধু একটা শর্ত দেয়, যাতে আমার আর ওর সম্পর্কে কথা আবেগকে না জানাই। আমিও রাজি হই। শুরু হয় আমাদের প্রেম। নোভা খুব উচ্চাভিলাষী ছিল। ও টাকা গয়না পার্টি এসব ভালোবাসত।
আমি ওর সব চাহিদা পূরণ করতাম। এর মাঝে আবেগ বিড়িতে ব্যাক করে। তখন নোভা আর আমি একা। দুজনে জুটিয়ে প্রেম করতাম। আমি নোভাকে বিয়ের কথা বললে ও বলতো যে বাড়িতে সবাই জানে, দেশে ফিরে তবেই বিয়ে করবে। আমি প্রচণ্ড ভালোবাসতাম নোভাকে। ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়ে যায়। শুধু কবুল বলাই বাকি ছিল আমাদের। স্বামী স্ত্রীর মতো আমরা থাকতাম। আমাদের সম্পর্কে এর 3 বছরের মাথায় আবেগ জানায় যে ও বিয়ে করেছে। সেদিন নিউজটা শুনে নোভা যেন কেমন হয়ে যায়। আমার সাথে রাফ ব্যবহার শুরু করে। ও বলে দেশে নাকি ওর বাবার তেমন কোনো সম্পত্তি নেই। আবেগের বাবার টাকায় ও এখানে এসেছে। আমি ওকে খুব ভালোবাসতাম। বিডিতে আমার যত বিজনেস ছিল সব নোভার নামে করে দেই আমি। তারপর নোভা আবার আগের মতো শুরু করে। আবেগের বিয়ের 2 বছর পূর্তি আবেগ আমাদের ইনভাইট করে। নোভা ও রাজি হয় যেতে। আমাদের রিলেশন তখনও কেউ জানত না। কিন্তু নোভার বাবা আবেগের মা সব জানতেন। আর আমার মাদার ফিয়রা। ওই বার বিডিতে ব্যাক করি। বিডিতে আসার কিছুদিন আগে নোভা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় যে নোভা প্রেগন্যান্ট। নোভা এই খবরে একটুও খুশি ছিল না। ও বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে চাইছিল। আমি ওকে অনেক রিকোয়েস্ট করে বিডিতে নিয়ে আসি। আবেগের অ্যানিভার্সারিতে হৃদিতা ভাবির সাথে দেখা হয়। নোভা ওই অনুষ্ঠানে যায়নি। ও বলে শরীর ভালো না। তাই আমি ওকে জোর করিনি। বিডিতে আমি নোভার বাড়িতে থাকতাম। সবাই জানত আমরা বন্ধু। কিন্তু আসলে তা ছিলাম না। এর মধ্যে হঠাৎ একদিন নোভা আমাকে বলে ওর কথা মতো একটা কাজ করতে হবে। সেদিন ও বলে হৃদিতা ভাবির সাথে আমি রাজি হয়নি। সেদিন নোভার সাথে অনেক কথা কাটাকাটি হয়। নোভা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ওকে ফোন দিয়ে বলি যে ও কেন ওরকম জঘন্য কাজ করতে চাইছে। এতে আবেগের সংসার ভেঙে যাবে। ও বলে যে ও নাকি হসপিটালে গেছে অ্যাবর্শন করাতে। আমি যদি ওই কাজ করি তাহলে অ্যাবর্শন করবে না। আবেগের মাও সেদিন এই কথা বলে আমাকে। আমি নোভাকে অনেক ভালোবাসতাম। আমি চাইতাম আমার সন্তান আসুক পৃথিবীতে। বাধ্য হয়ে সেদিন হৃদিতা ভাবির বদনাম করি। সেদিন রাতে নোভা ফিরে আসে। ও বলে ও এবার আমার সাথে কানাডা ব্যাক করবে। আমি সেদিন খুব অপরাধ বোধ করি। কারণ আমি নিশ্চিত যে আবেগ হৃদিতা ভাবিকে ডিভোর্স দেবে। নোভাকে অনেকবার বলি সত্যিটা জানিয়ে দিই আবেগের ক্ষতি করে ওর কি লাভ। ও শুধু অ্যাবর্শন করার হুমকি দিত। এর পরের দিন আমরা কানাডা ফিরে যাই। সেখানে যাওয়ার 2 দিন পর আমি অফিসের কাজে বাইরে আসি। সেদিন হসপিটালের সেই ডাক্তারের সাথে দেখা হয়, যিনি বলেছিলেন নোভা প্রেগন্যান্ট। ওনাকে দেখে আমি জিজ্ঞেস করি যে নোভাকে এখন কিরকম কেয়ার করা উচিত, চেকআপ করাতে হবে কিনা, অনেক কিছু। উনি আমার দিকে অবাক হয়ে ইংরেজিতে বলেন, আপনি কি বলছেন? আপনার স্ত্রী ওই টেস্টের 2 দিন পর এসে অ্যাবর্শন করিয়ে গেছে। আমার মনে হচ্ছিল আমার পা থেকে মাটি সরে যাচ্ছে। আমার বাচ্চাকে নোভা মেরে ফেলেছে আমাকে না জানিয়ে। ও বিশেষ ওষুধের মাধ্যমে এই কাজ করে, তাই আমি টের পাইনি। তারপর হৃদিতা ভাবির সাথে ওই নাটক। আমি তখন মাদার ফিয়রাকে ফোন দেই। বলি যেন নোভাকে কোথাও যেতে না দেয়, নোভাকে আটকে রাখে। এই বলে আমি বেরিয়ে যাই নোভার সাথে বোঝাপড়া করতে। বাড়িতে গিয়ে দেখি মাদার ফিয়রা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নোভা কোথাও নেই। মাদার ফিয়রার অবস্থা খারাপ ছিল। নোভা ওনাকে গুলি করেছিল।
উনি আমার সাথে কথা বলার সময় নোভা সব শুনে ফেলে, তারপর পালাতে গেলে মাদার আটকাতে গেলে তাকে মেরে দেয়। এই বলে তিনি মারা যান। এই দিকে পুলিশ এসে আমাকে খুনি ভেবে ধরে নেয়। সরকার আমার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। আমি জেলে চলে যাই। আমার এক কানাডিয়ান ফ্রেন্ড ছিল, ও ছিল উকিল। ও পেপারে আমার এসব কাহিনী পড়ে আমার সাথে দেখা করতে আসে। ওকে সব বলি আমি। ও থেকে আমাকে ছাড়ানোর সব ব্যবস্থা করে। নির্দোষ প্রমাণিত হই আমি। সরকার আমার সব সম্পত্তি ফিরিয়ে দেয়। এরপরই আমি বিডিতে আসার সবকিছু রেডি করি। সাথে লাগিয়ে দেই আমার সোর্স। সব প্রমাণ নিয়ে আজ এসেছি আমি। আশফির কথা শুনে আবেগ ওর বাবা পুরো অবাক। এত বড় নাটক কেন করলে নোভা, কেন? দাঁড়া আবেগ, ধীরে ধীরে সব বুঝবি। নোভা ডার্লিং, সত্যি বলে ফেল। আজ তোমার কোনো বাঁচার লাইন নেই। মিথ্যা বললে এখানেই তোমাকে মেরে পুঁতে ফেলব আমি। এবার নোভা ও মুখ খোলে। আবেগকে আমি ছোট থেকেই ভালোবাসি, পছন্দ করি। কিন্তু ও আমাকে বন্ধুর মতো দেখত। কখনো ওকে মনের কথা বলিনি। কানাডা যাওয়ার পর আবেগকে দেখে প্রেমে পড়ে তাই নতুন করে। ও আরও সুন্দর হয়ে যায় আগের থেকে। কিন্তু ও কখনো আমাকে ফিরেও দেখত না। সব সময় বইয়ে না হয় ফোনে মুখ গুজে থাকত। এর মধ্যে আশফি আমাকে প্রপোজ করে। আমি ভাবতেও পারিনি যে আশফি আমাকে লাইক করে। আশফি ও আবেগের থেকে কম হ্যান্ডসাম ছিল না। তারপর ওর পার্সোনালিটিও ছিল আবেগের থেকে বেশি। আমি টাইম পাসের জন্যই আশফির প্রস্তাবে রাজি হয়ে যাই। আশফিকে নিষেধ করি এই সম্পর্কে কথা কাউকে না জানাতে। এর মাঝে আবেগ দেশে ব্যাক করে। আমি কানাডাতে থেকে যাই গ্র্যাজুয়েশন এর জন্য। এই দিকে আশফি তখন আমার প্রেমে সেই হাবুডুবু খাচ্ছে। আমি আশফির মোহে পড়ে যাই। বিদেশে লিভ টুগেদার একটা ফ্যাশন। আমি ও নিজের জীবনটাকে উপভোগ করতে চাইতাম। আর আশফির কোনো কিছুরই অভাব ছিল না। মাথা থেকে আবেগকে ঝেড়ে ফেলে আশফির সাথে সব শুরু করি। এরকম ভালো চলছিল দিনকাল। এরপর একদিন আমি আর আশফি অনেক দূরে ঘুরতে যাই। ঘোরা বললে ভুল হবে, ওটাকে এক প্রকার হানিমুন বলা যায়। যাওয়ার সময় ভুলে আমার ফোন কটেজে ফেলে যাই। ওখানে আমরা দুজনে 10 দিন কাটিয়ে তারপর ফিরি। কটেজে ফিরে দেখি আবেগের মা, মানে আমার মায়ের অনেক কল। আমি কল ব্যাক দেব তার আগে আশফি জানায় আবেগ বিয়ে করেছে আর বিয়ের ছবিও পাঠিয়েছে। আবেগের পাশে ওইদিন ছবিতে হৃদিতাকে আমি মানতে পারিনি। শত হলেও আবেগকে ভালোবাসতাম। এদিকে আশফি বিয়ের জন্য জোর করে। আমি ঠিক করি আশফির সাথে সম্পর্ক শেষ করে দেশে ফিরব। মা নিষেধ করে, বলে এখন আসলেই আমি আবেগকে পাব না। আবেগ অনেক ভালোবাসে ওর বউকে। তারপর বাবারও বিজনেস ভালো চলছিল না। তাই আমি কানাডাতে থেকে আশফির দেশে থাকা সব সম্পত্তি নিজের নামে করি। যখন ভাবি কাজ শেষ দেশে ফিরব, তখন জানতে পারি আমি প্রেগন্যান্ট। আশফিকে না জানিয়ে বাচ্চা নষ্ট করি আমি। কারণ আমার আবেগের সাথে বিয়ে করার ইচ্ছে। তারপর দেশে ফেরা, তারপর হৃদিতাকে আবেগের জীবন থেকে সরানো, আর ওইদিন অফিসে ও হৃদিতাকে হেনস্থা করা সব আমার প্ল্যান। তার মানে ওইদিন অফিসে ও তুমি? হ্যাঁ আবেগ, তাই। কিন্তু আবেগ, আমি তোমাকে ভালোবাসি বলো। চলো আমরা বিয়ে করি। তুমি এসব ভুলে যাও। আশফি গিয়ে নোভার চুলের মুঠি ধরে থাপ্পড় মারে। বিয়ে করার শখ তোর, তাই না? আমি মেটাব। তার আগে তোর বাবা রাশেদ আর আবেগের সো কোল্ড মা মিসেস লাবণীর মুখোশটা খুলতে দে।
আশফি এবার আবেগের মা মিসেস লাবণীর কাছে এগিয়ে গেল। নিন, এবার আপনি মুখ খুলুন। কেন এত নিচে নামলেন? নিজের ছেলেকে কেন এভাবে ঠকালেন? বলুন, কে নিজের ছেলে? আবেগ আমার কেউ না। নোভা আমার সন্তান। আমার আর নোভার বাবা রাশেদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমরা বিয়ে করব বলে ঠিক করেছিলাম। হঠাৎই রাশেদ কোথায় যেন হারিয়ে যায়। ওর নাম্বার বন্ধ। ওর বন্ধুদের কাছেও খোঁজ নেই। সবাই জানায় ও কোথায়, কেউ জানে না। এভাবে 1 বছর কেটে যায়, আমি রাশেদের কোনো খোঁজ পাইনি। এর মধ্যে বাড়িতে আজাদ ভাই মানে আবেগের বাবা বিয়ের প্রস্তাব পাঠায়। আজাদ ভাই কলেজ লাইফ থেকেই আমার 3 বছরের সিনিয়র ছিলেন। উনি কলেজ লাইফ থেকে আমাকে পছন্দ করতেন, কিন্তু আমি বারবার রিজেক্ট করে দেই। উনি বিয়ের প্রস্তাব পাঠালে আমার ফ্যামিলি ও রাজি হয়ে যায়। এত বড় বিজনেসম্যান। তারপর আমার পরিবার জোর করে আজাদের সাথে বিয়ে দিয়ে দেয়। রাশেদের কোনো খোঁজও আমি তখন পাইনি। বিয়ের পর যখন আজাদের বাড়ি যাই তখন সেখানে গিয়ে রাশেদকে আমি দেখি। আজাদ পরিচয় করিয়ে বলে রাশেদ আজাদের বোন অনিলার হাজবেন্ড। সেদিন মনে হচ্ছে আমার দুনিয়া যেন ওখানেই থেমে গেছে। আমি শুধু সুযোগ খুঁজছিলাম রাশেদকে কখন একা পাব। বাসর ঘরে আমাকে বসিয়ে যখন সবাই চলে যায় তখন রাশেদ বেরোনোর সময় আমি ওর পথ আটকাই। ওকে জিজ্ঞেস করি কেন আমাকে ঠকালো। সেদিন রাশেদ বলে যে অনিলা রাশেদকে ভালোবাসে, আর আজাদ নিজের বোনের জন্য ওকে জোর করে তুলে এনে বিয়ে দিয়েছে। আর ও আমাকে এখনো ভালোবাসে। সেদিন থেকে আজাদের প্রতি আমার চরম ঘৃণা জন্মায়। আজাদ ভাইকে আমি শর্ত দিই যেন কোনো দিন আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াতে না আসে। আজাদ আমাকে ভালোবাসত, তাই সব মেনে নিয়েছিল। এভাবে দিন কাটছিল। অনিলা খুব সরল ছিল। আজাদ নিজের অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকত। এর মধ্যে আমার আর রাশেদের পুরনো প্রেম ও জেগে ওঠে। আজাদ অফিসে থাকলে রাশেদ অনিলাকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে আসত। আমি রাশেদকে অনেক ভালোবাসতাম, তাই ওর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি। এরকম একদিন আমি আর রাশেদ দুজনে খুব ঘনিষ্ঠ অবস্থায় আমার ঘরে ছিলাম। আজাদ হুট করে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে ওই দিন, আর আমাদের ওই অবস্থায় দেখে ফেলে। অনিলার কথা ভেবে সেদিন আজাদ রাশেদকে ছেড়ে দেয়। রাশেদকে এটা বলে যে ওর বোন যদি এসব জানতে পারে তাহলে ওই দিনই আমাদের শেষ দিন হবে। এরপর শুরু হয় আজাদের অত্যাচার। ও আমাকে সহ্য করতে পারত না। এর মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি। ডাক্তার জানায় আমি প্রেগন্যান্ট। আজাদ জানত যে ওটা রাশেদের বাচ্চা, কারণ আজাদ আর আমার মাঝে কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আজাদ এবর্ষণের কথা বললে ডাক্তার জানায় আমার শারীরিক কন্ডিশন ভালো না। এবর্ষণ করালে জীবন ঝুঁকি আছে। আমি প্রেগন্যান্ট এই কথাটা শুধু রাশেদ, আজাদ আর আমি জানতাম। অনিলা ও জানত না। এরপর আজাদ আমাকে নিয়ে বিজনেসের নাম করে দেশের বাইরে নিয়ে আসে। সেখানে নোভার জন্ম। অনিলা খুব বাচ্চা ভালোবাসত, কিন্তু অনিলার সমস্যা ছিল ও কোনো দিন মা হতে পারবে না। তার কিছুদিন পর আজাদ আমাকে নিয়ে দেশে ফেরে। সেদিন আজাদ আমার কোল থেকে নোভাকে নিয়ে একটা কথাই বলে, তোমাদের দুজনের অবৈধ সম্পর্কের ফসল এটা। রাশেদ শুধু অনিলার জন্য বেঁচে যাবে, কিন্তু তোমার শাস্তি আজীবন নিজের মেয়ের কাছ থেকে মা ডাক শুনতে পাবে না। সেদিন আমার কোল থেকে নোভাকে নিয়ে অনিলার কোলে দিয়ে বলে যে ওই বাচ্চাটা দত্তক নিয়েছে আজাদ অনিলাকে দেবে বলে। সেদিন আমি রাশেদ শুধু চুপ করেছিলাম। আমার বুক ফেটে যাচ্ছিল।
কিন্তু মুখ খুলতে পারিনি। আজাদ ওখানেই থামেনি। ওই দিনই অনাথ আশ্রম থেকে একটা 2 বছরের ছেলেকে দত্তক নিয়ে আমার কোলে তুলে দেয়। বলে আজ থেকে চৌধুরী গ্রুপ এবং আজাদ চৌধুরীরও সবকিছুর অগ্রাধিকার ওই বাচ্চা। ওকে যেন আমি মায়ের আদরের কমতি না দিই। আর ওই বাচ্চাটাই আবেগ। আবেগকে আমি মায়ের স্নেহ দিয়েই বড় করি। আমার সামনে নোভা যখন অনিলাকে মা আর আমাকে মামুনি বলে ডাকত, আমি সেটা সইতে পারতাম না। রাশেদকে ডেকে আমি বলি এর কিছু করতে। ও তখন জানায় যে চৌধুরী গ্রুপের 75% শেয়ার আজাদ অনিলা র নামে রেখেছে। বোনকে এত ভালোবাসত আর 35% শেয়ার নিজের নামে। সেদিন রাশেদ বলে যে অনিলা র অবর্তমানে এসব কিছু নোভা পাবে। অনিলাকে যে করে হোক সরিয়ে আমরা ওর সব সম্পত্তি নিয়ে চলে যাব। কিন্তু ওই দিন অনিলা আমাদের সব কথা শুনে ফেলে। আমি আর রাশেদ ওকে ধরতে গেলে ও দৌড়ে বেরিয়ে যায়। রাশেদ আমাকে নোভার কাছে রেখে অনিলাকে ধরতে যায়, কিন্তু ততক্ষণে অনিলা অনেক দূরে চলে যায়। রাশেদ অনিলাকে ফলো করছে এটা অনিলা বুঝতে পেরে গাড়ি দ্রুত ড্রাইভি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আর ওখানেই মারা যায়। কিন্তু কে জানো ওই অনিলারও মনে এত শয়তানি থাকবে। মরার আগে গাড়িতে ও উকি লকে ফোন দিয়ে বলে যায় যে ওর কিছু হলে ওর সব সম্পত্তি যেন আবেগ চৌধুরীর নামে যায়। পরে সবকিছু ওই রাস্তার ছেলে আবেগের হয়। আর আজাদের দয়া দক্ষিণাতে রাশেদকে নোভাকে নিয়ে থাকতে হয়। এর মাঝে নোভা কানাডা যাওয়ার আগে একদিন রাশেদ আর আমি কথা বলছিলাম, ও সব শুনে। তখন ও জেনে যায় যে ওর মা আমি। কানাডা গিয়ে নোভা জানায় যে ও আবেগকে ভালোবাসে। সেদিন রাশেদ ও বলে যে তাহলে ভালো আবেগের সাথে নোভারও বিয়ে হলে নোভা সব পাবে। কিন্তু আজাদ সেটাও হতে দিল না। ওর কাছে প্রস্তাব দিল, ও রিজেক্ট করে দেয়। তারপর আবেগকে দেশে ব্যাক করতে বলে তারপর ওই হৃদিতাকে বাড়িরও বউ করে আনে। তারপর আমি সবকিছু সাজিয়ে নাটক করি। হৃদিতা চলে যাওয়ার অপর আমি আজাদের পায়ে পড়ি যেন নোভাকে আবেগের সাথে বিয়ে দেয়। তখনও আজাদ রাজি হয়নি। আবেগ আমাকে খুব ভালোবাসে, তাই আমার কথা ফেলেনি। ও নোভাকে বিয়ে করতে রাজি হলে আজাদ আর কিছু বলে না। এই হলো সত্যি। নোভার মার কথা শুনে আবেগ আর ওর বাবা আজাদ চৌধুরীরও বিস্ময়ের শেষ নেই। বাবা, আমি তোমার ছেলে না। বাবা বলো না। না, তুই আমার ছেলে। কে কি বলল তাতে কিছু যায় আসে না। তুই আমার ছেলে, আমি তোর বাবা। আশফি এবার নোভারও বাবা রাশেদের কাছে যায়। নিন এবার সব বলুন। আমি অনিলাকে নিয়ে পালিয়ে বিয়ে করি সম্পত্তির জন্য। আজাদ অনিলার কথা ভেবে মেনে নেয় আমাকে। কিন্তু যখন দেখি লাবণীর সাথে আজাদের বিয়ে হয়েছে তখন লাবণীকে সব মিথ্যা বলি আমি। আর আমি লাবণীর সাথে মেলামেশা শুরু করি। কিন্তু ওইদিন আজাদের সাথে ধরা পড়া আর লাবণীরও প্রেগন্যান্ট হওয়া, ওগুলোর জন্যই আমার সব প্ল্যান শেষ। শুধু টাকার জন্যই আমি এত কিছু করেছি। নোভা র মাও অবাক রাশেদের কথা শুনে। তুমি এত বড় মিথ্যা বলছো আমাকে। তোমার মিথ্যার জন্য আজ আমি এত নিচে নেমেছি। ছি হ হ হ। এবার আশফি গিয়ে নোভার চুলের মুঠি ধরে থাপ্পড় মারা শুরু করল। আশফি, ছেড়ে দেও। আমার লাগছে। তোর আরও লাগার বাকি আছে। আশফি মারতে মারতে নোভাকে আবেগের পায়ের কাছে ফেলল। নোভা আবেগের পা জড়িয়ে ক্ষমা চাওয়া শুরু করল। আবেগ, তুমি ক্ষমা করে দেও আমাকে। চল আমরা সব ভুলে বিয়ে করে নিই। আবেগ লাথি মেরে নোভাকে ফেলে দিল। তোকে ক্ষমা? তোকে জ্যান্ত পোড়ালে ও আমার শান্তি হবে না। নিশিতা গিয়ে নোভার মার চুলের মুঠি ধরে মারা শুরু করল। তুই আমার বোনের সর্বনাশ করেছিস না? তোকে তো আজ আমি মেরাই ফেলব।
আশফি গিয়ে নিশিতাকে আটকাল। থামুন আপু, নোভা তোমার জন্য কানাডা থেকেই এরেস্ট ওয়ারেন্ট আছে। মাদার ফিয়রাকে মারার অভিযোগে পুলিশ এসে নোভাকে নিয়ে গেল। আর রাশেদ নোভা নামে করা সব সম্পত্তি আমি নিজের নামে ট্রান্সফার করিয়েছি। এখন আপনি দেউলিয়া। নোভা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আবেগের বাবা। তারপর সবার সামনে লাবণীকে তালাক দিয়ে বের করে দিল। লাবণী বের হওয়ার আগে আবেগ তার সামনে গিয়ে দাঁড়াল। কেন এমন করলে? একদিন এর জন্য হলেও মা বলে ডেকেছিলাম। এভাবে আমার সংসারটা শেষ করে দিল। আরে তোমার শত্রুতা তো আমার সাথে আমার নিরপরাধ হৃদিতাকে কেন এমন সাজা দিল? লাবণী কিছু না বলে বেরিয়ে গেল। নোভা ওর মা বাবারও শাস্তি গল্পের শেষে না হয় দেখিয়ে দেব। আশফি গিয়ে আবেগের কাঁধে হাত রাখল। শুধু হৃদিতা ভাবি নয়, তোর অনাগত বাচ্চাকেও সাজা দিয়েছে ওরা। আমার বাচ্চা? কি বলছিস তুই? আবেগের বাবা সবাই যেন অবাক হয়ে গেছে আশফির কথা শুনে। আশফি, কি বলছো তুমি? আবেগের সন্তান মানে? হ্যাঁ আঙ্কেল, হৃদিতা ভাবি প্রেগন্যান্ট। সেদিন এর ঘটনার কদিন আগে ভাবি এটা জানতে পারে। লাবণী আন্টি সব জানত। উনি হৃদিতা ভাবিকে আপনাদের জানাতে নিষেধ করে আর বলে আবেগ ফিরলে সারপ্রাইজ দিতে। আর উনি ভাবিকে তোর দেশে ফেরার কথা জানায়। আশফির কথা শুনে আবেগের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় আল্লাহ, কি পাপ করলাম আমি! সেদিন লাবণীর কথা শুনে ওই গর্ভবতী মেয়েটাকে তাড়িয়ে দিতে বললাম। মেয়েটা কোথায় আছে, কেমন আছে কে জানে? আবেগ ধপ করে বসে পড়ল। আবেগের কাছে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে সেদিন পার্টিতে অজ্ঞান হওয়া, তারপর অফিসে ওর ধীরে হাঁটা চলা, ওর পরিবর্তন, আর সেদিন বিরিয়ানি খাওয়ার অসময় ওর বলা দুজনের খাবার কই একা খাচ্ছি, আমরা তো দুজনেই খাচ্ছি। এসব আমার বাচ্চার অজন্য। আমার আর হৃদিতার সন্তান, আমাদের ভালোবাসা আসতে চলেছে। এ কি করলাম আমি? হৃদিতা 6 মাস কেটে গেছে। সোনা, তুই বড্ড পাজি হয়েছিস কিন্তু। মাকে এভাবে কিক মারছিস, খুব ভালো লাগছে না। একবার তোকে পাই তখন দেখিস তোকে আমি কি করি। কি হলো, ভয় পেলি নাকি? আরে তোকে মারব নাকি আমি? তোকে কি আমি মারতে পারি বল? তুই তো আমার সব রে। তাড়াতাড়ি আয় তো, আমার কোল আলো করে। তোকে দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তোকে কি আদৌ দেখে যেতে পারব? দিশা ঘরে এসে দেখে হৃদিতা পেটে হাত দিয়ে কথা বলছে। কি রে পুচকু, সাথে কথা বলছিস নিশ্চয়ই? হ্যাঁ রে, ভারী দুষ্টু হয়েছে এখন তো, ঘন ঘন কিক মারে, পেটের মধ্যে ফুটবল খেলে। আমার তো আর তরস সইছে না। আর 1 সপ্তাহ পরই তোর ডেলিভারি। পুচকু কে দেখব? হ্যাঁ, আমার তরস সইছে না। আজ হৃদিতার প্রেগন্যান্সির 9 মাস রানিং। আবেগের অফিস থেকে চলে আসার সময় 3 মাস ছিল। আজ 9 মাসে পড়ল। কিন্তু এই 6 মাসে আবেগ খুঁজে পায়নি হৃদিতাকে। ঢাকাতে যত আত্মীয় স্বজন আছে সবার কাছে গেছে। সিলেটে এসে সেই বাড়িতে গেছিল যেখানে হৃদিতা থাকত। সেখানে গিয়ে আবেগ জানতে পারে যে ওই বাড়ির মালিক হৃদিতাকে মিথ্যা বলে তাড়িয়ে দিয়েছে। সেদিনই ওই বাড়িতে গিয়ে বাড়ির মালিককে সবার সামনে এনে মারতে মারতে সব সত্যি বলায়। ওই মালিককে এলাকা ছাড়া করে। আশফি, আমি কি পাবো না হৃদিতাকে? আমি কি করব আশফি? 6 মাস ধরে খুঁজে চলেছি, কোনো ক্লুও পেলাম না। ধৈর্য ধরে আবেগ। মনে রাখিস হৃদিতা ভাবিকে তুই নিজের দোষেই হারিয়েছিস। আর ভাবিও চায় না তোর কাছে ফিরতে।
দেখলি এত দিনে ও ভাবির ফোন নাম্বারটাই অন পেলাম না। একবার যদি ফোনটা অন করত তাহলে অন্তত লোকেশন ট্র্যাক করে পৌঁছে যেতাম আমরা। হুম, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? অফিসে হৃদিতা যেদিন অজ্ঞান হয়ে পড়ে সেদিন যে ডাক্তারের কাছে গেছিলাম সে বলেছিল ওর নাকি লো প্রেশার। এই মিথ্যা কেন বলেছিল এটাই জানতে যাব। আবেগ আশফি আবেগের বাবা তিনজনেই যেন পরিবার হয়ে উঠেছে। তিনজনে সিলেটে। ঢাকাতে কোনো জায়গা বাদ নেই যেখানে হৃদিতাকে খোঁজেনি তারা। আবেগ চেয়েছিল পেপারে বিজ্ঞাপন দিতে, কিন্তু আশফি নিষেধ করে। কারণ হৃদিতা নিজের ইচ্ছেই চলে গেছে। নিজের ইচ্ছেতে যে চলে যায় তাকে খুঁজে পাওয়া এত সহজ নয়। ডক্টর কেন আমাকে বলেছিলেন যে ওর লো প্রেশার? সরি মি চৌধুরী, কথাটা আমি না আপনার ওয়াইফই বলেছিলেন। আমি তো সত্যিটাই বলতে চেয়েছিলাম। কি সত্যি? আপনার ওয়াইফের প্রেগন্যান্সিতে ঝুঁকি আছে। ওনার শরীরে ব্লাডের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। আরও কিছু সমস্যা আছে। আমি ওনাকে বলেছিলাম এখন এবর্ষণ করে 1-2 বছর পরে কনসিভ করতে। কারণ ডেলিভারির সময় ওনার লাইফ রিস্ক হতে পারে। কিন্তু উনি আমার কথা শোনেননি। উনি আপনাকে বলতে নিষেধ করেন। আর তারপর লাইফ রিস্ক কথাটা শুনে আবেগের বুকটা আরও ধক করে উঠল। আচ্ছা ডক্টর হৃদিতার শরীর তখন কেমন ছিল? মানে এই সমস্যা ছাড়া? এই সমস্যা ছাড়া উনি ভালোই ছিলেন। তা ওনার এখন কি অবস্থা? কোথায় চেক আপ করাচ্ছেন? ওনার তো ডেলিভারির সময় হয়ে এলো। কেমন আছেন উনি? আবেগ কিছু না বলে হাঁটা শুরু করল। ডেলিভারির কথা শুনে আবেগের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমাদের ভালোবাসার জন্য লাইফ রিস্ক নিলে হৃদি। আর কিছুদিন পর আমাদের ভালোবাসা পৃথিবীতে আসতে চলেছে। আর এই সময়ে তোমার পাশে থাকতে পারলাম না। আল্লাহ আর কত শাস্তি দেবে আমাকে? এবার তো পথ দেখাও। ওইদিকে এই হৃদি তোর সেই দারোয়ান চাচা তো আর তোর খোঁজ নিল না। এতদিন তো খোঁজ নিত, হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিল। আরে না, আমি তো সিম ফেলে দিয়েছি। উনি কিভাবে যোগাযোগ করবেন? শেষবার যখন কথা হয়েছিল তখন শুনি চাচিরও শরীর ভালো নেই। দিশা তোর ফোনটা নিয়ে আয় তো, একটু কল করে দেখি। আমার ডায়েরিতে বোধহয় নাম্বারটা আছে, জানিয়ে আয়। হৃদিতা দিশার ফোন দিয়ে দারোয়ানকে ফোন দিল। হ্যালো, কে বলছেন? চাচা, আমি হৃদিতা। তুমি কেমন আছো মা? তোমার নাম্বারে এতদিন কলদি বন্ধ পাই। চাচা, ভালো আছি। তুমি আর চাচি কেমন আছো? এই তো ভালো। মা, তুমি কোথায় আছো এখন? এই তো চাচা সিলেটে, আমার দিলরুবা আন্টি। হ্যালো হ্যালো। ফোন কেটে গেল। কি রে, কি হলো? আরে জানি না, ফোন কেটে গেল। আবার সংযোগ দিচ্ছি তাও বন্ধ। আচ্ছা, পরে কথা বলিস। ওইদিকে দারোয়ান রহিমের তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ, মোবাইলটা বন্ধ হওয়ার টাইম পেল না। এখনই চার্জ শেষ হতে হলো। আমি গিয়ে বড় সাহেবকে বলি। যাই হোক, এ দিয়ে যদি হৃদিতা মার কাছে যাওয়া যায়। দারোয়ান গিয়ে আবেগের বাবাকে সব জানায়। তিনি সাথে সাথে আবেগকে কল দেন। হ্যালো আবেগ। হ্যাঁ বাবা, বলো। আবেগ, হৃদিতা আজ রহিমকে ফোন করেছিল। তারপর আবেগের বাবা সব খুলে বললেন আবেগকে। বাবা, আর দেরি করা ঠিক হবে না। আমি হৃদিতার মাকে ফোন দিচ্ছি, ওনারাই ঠিকানা জানবেন। আবেগ হৃদিতার মাকে ফোন দিল। হ্যালো আবেগ, বলো। হৃদিতার কোনো খোঁজ পেয়েছ?
দিলরুবা কে মা? দিলরুবা কেন? শিগগিরই বলুন। হৃদিতা ওনার কাছে আছে। সিলেটে? আরে ও তো আমার ছোট বোন। সিলেটে এই গ্রামে থাকে ও? আমার তো মনেই ছিল না ওর কথা। ওর কাছে হৃদিতা যেতে পারে। তাহলে দেরি নয়, আপনি বাবা নিশিতা আপু সবাই চলে আসুন, আজ রাতেই যাব আমরা ওখানে। নিশিতা ওর হাজবেন্ড হৃদিতা র মা বাবা আবেগের বাবা সবাই ঢাকা থেকে সিলেটে চলে গেলেন আবেগ আশফির কাছে। আবেগ চলো ভাই, আর দেরি নয়, হৃদি র কাছে যেতে হবে। হ্যাঁ চলুন সবাই। আবেগ ও সবাই বেরোবে, হঠাৎ কোথা থেকে লাবণী এসে হাজির হয়। আবেগ, এখানে কেন এসেছেন আপনি? আমি দারোয়ানের কাছে গিয়ে কষ্টে খবর পেলাম তোমরা নাকি হৃদিতা র খোঁজ পেয়েছ। আমি তোমাদের সাথে যাব আবেগ। আমি অনেক পাপ করেছি জীবনে, ওর কাছ থেকে ক্ষমা চাইব। একদিন এর জন্য হলেও তো মা বলে আমাকে ডেকেছিস, সেই দাবি নিয়ে বলছি আমাকে নিয়ে চল। আমি ক্ষমা চেয়ে চিরদিনের মতো সবার থেকে দূরে চলে যাব। আবেগ কিছু বলতে পারল না। এক সময় তো এই মহিলাকে ভীষণ ভালোবাসত, মা বলে ডেকেছিল। চলুন, কিন্তু হৃদিতার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আচ্ছা। সবাই রওনা হল। ভোরের আলো ফুটে গেছে। হৃদিতা নামাজ সেরে সেই নীল পাঞ্জাবি টানিয়ে বসেছে। বৃষ্টির সেই রাতে আবেগ যে ওটা পড়েছিল হৃদিতা সেটা আর ধুয়ে দেয়নি। আবেগের এর গন্ধ লেগে আছে যে। বালিশের নিচে থেকে ওর কাছে থাকা আবেগের শেষ ছবিটা নিয়ে বুকে জড়িয়ে ধরল। দিশা এলো ঘরে। প্রতিদিন সকালে কেন ওই লোকটার মুখ দেখিস বলতো? জানি না, বড্ড ভালোবাসি যে। কেন বলেছিলি তো ঘৃণা করবি? পারি না রে। যাকে ভালোবাসা যায় তাকে কি ঘৃণা করা সম্ভব? নে খাবি আয়। আসছি। হৃদিতা খেয়ে ঘরের ভেতর আসতে আসতে পায়চারি করছে। হৃদি বসো মা, এত হাঁটিস না। আন্টি আর বসতে ভালো লাগছে না, একটু হাঁটি। আহ, এই কি হলো? কি আর হবে? জোরে কিক মেরেছে। যা দুষ্টু হয়েছে না? তা যা বলেছিস। তোকে খালি কিক দেয়, দেখিস ও খুব দুষ্টু হবে। আমারও মনে হয়। আবেগ আর সবাই এসে গাড়ি থেকে নামল। দেখা যাচ্ছে একতলা একটা টিনসেটের বাড়ি। সবাই এগোচ্ছে দরজার দিকে। আবেগের হৃদস্পন্দন বেড়েই যাচ্ছে। সে চলে এসেছে হৃদিতা র কাছে। হঠাৎ দরজায় কেউ বাড়ি দিল। দিশা দেখত কে এলো। আন্টি আমি দেখছি। তুই বসো। তোকে বলেছি না এত হাঁটাহাঁটি করবি না। দিশা দেখ। আসি মা। দিশা দরজা খুলে ভূত দেখার মতো তাকিয়ে আছে। দিশা দরজা থেকে সরে এসে হৃদিতা র পাশে দাঁড়াল। দিলরুবা ও এগিয়ে এসেছে। কি রে দিশা, কে এসেছে? কে এসেছে দিশা বলতো? দিশা সামনে তাকাতে ইশারা করল। আস্তে আস্তে পুরো ঘর মানুষে ভরে গেল। নিশিতা র হাজবেন্ড হৃদিতা র মা বাবা আবেগের বাবা আশফি সবাই ঘরে ঢুকল। সবার শেষে ঢুকল আবেগ। সবার চোখে পানি চিক চিক করছে। আবেগের ভেতরে ঢুকে হৃদিতাকে দেখে কষ্টটা আরো বেড়ে গেল। হৃদিতা পেট ফুলে অনেক বড় হয়েছে। মেক্সি পরেছে ওড়না দিয়ে, আবার পেটটা একটু ঢাকা। হৃদিতা কে আর আগের মতো লাগছে না। এ পুরো অন্য হৃদিতা। একজন মা। সবার চোখে পানি। হঠাৎ নিশিতা হৃদিতা রদিকে এগিয়ে গেল। হৃদিতা দিশা র মা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে।
এত বড় ধাক্কা সাত সকালে কেউ হজম করতে পারেনি। নিশিতা কাঁদতে কাঁদতে হৃদিতাকে গিয়ে জড়িয়ে ধরল। হৃদিতা ও নিশিতাকে, আমি কি মরে গেছিলাম বোন? তুই আমার কাছে কেন যাসনি সেদিন? মা বাবা তোকে যাই বলুক, আমি কি কখনো তোকে ফেলেছি? তুই একা এই অবস্থায় কিভাবে, কেন আমার কাছে যাসনি তুই? নিশিতা হাজবেন্ডও এগিয়ে এলো। হৃদিতা, আমি কি কখনো তোমাকে নিজের বোন ছাড়া আর কিছু ভেবেছি? তুমি কেন আমাদের কাছে যাওনি? আমরা দেখতাম তোমাকে। কেন আমাদের পর করে দিল তুমি? আমি পর করিনি দুলাভাই। আমি জানতাম মা বাবা আমাকে ফেললেও নিশিতা আপু তুমি আমাকে ফেলতে না। কিন্তু কি বলো তো, মা বলেছিল তোমাদের সাথে যোগাযোগ না করতে, তাই আমিও তোমাদের সংসারে বাধা হতে চাইনি। আশফি এগিয়ে এলো হৃদিতার দিকে। নিশিতা আপু আপনি একটু সরুন। নিশিতা সরে গেলে আশফি হৃদিতার পায়ের কাছে বসে পড়ে। আমাকে ক্ষমা করে দেও হৃদিতা ভাবি। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। কি করব? তুমি যেমন তোমার বাচ্চার জন্য লড়াই করেছ, আমি ও আমার বাচ্চার জন্য সেদিন ওই নাটক করতে বাধ্য হই। তোমার বাচ্চা? হ্যাঁ ভাবি, আমার বাচ্চা। আশফি হৃদিতাকে সব খুলে বলে। ভাবি মাফ করে দেও আমাকে। আমি যদি জানতাম যে এসব নোভার কারসাজি, আমি কোনো দিন তোমার আর আবেগের মাঝে আসতাম না। ওঠো আশফি ভাই, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আর ক্ষমা তোমাকে অনেক আগেই করে দিয়েছি। দোষ তোমার নয়, দোষ আমার। আমি অন্ধভাবে ভালোবেসেছি, বিশ্বাস করেছি। কিন্তু আমাকে কেউ বিশ্বাস করেনি। আর সেজন্য আজ থাক আর বললাম না। হৃদিতার মা বাবা এগিয়ে এসে হৃদিতাকে জড়িয়ে ধরতে গেলে হৃদিতা বাধা দেয়। খবরদার, আমার কাছে আসবেন না আপনারা। হৃদিতা, নিজের মা বাবাকে এভাবে বলতে পারলি? কিসের মা বাবা? আমার মা বাবা তো সেদিনই মরে গেছে, যেদিন রাতের অন্ধকারে নিজের অসহায় গর্ভবতী মেয়েকে তাড়িয়ে দিয়েছিল। আমার মা বাবা সেদিনই মরে গেছে যেদিন আমি জন্মেছিলাম। তারপর থেকে প্রতি মুহূর্তে আমার ওপর অবহেলা। মানুষ সৎ ছেলে মেয়ে কেউ এত অবহেলা করে না যতটা আমি পেয়েছি। আমার কোনো মা বাবা নেই। হৃদিতা মাফ করে দে মা। তোর সাথে অনেক অন্যায় করেছি আমরা। কিসের অন্যায়? কোনো অন্যায় না। আপনাদের তো একটাই মেয়ে নিশিতা। আপনাদের আর কোনো মেয়ে নেই। থাকলেও সে মরে গেছে। এটাই তো বলেছিলেন আপনি মিসেস দিলশাদারা। হৃদিতা, নিজের মাকে এভাবে কষ্ট দিস না। দোহাই তোর, মাফ করে। কোনো অজানা জায়গায় এসেছিস তুই। ফিরে চল মা। কিসের মা? বললাম না আমার মা বাবা নেই। শোনেননি আপনি? আর অজানা জায়গায়? অজানা জায়গায় তো এত বছর ছিলাম। এখন আছি জানা জায়গায়, আমার আপনজনের কাছে, যারা আমাকে ফেলতে পারেনি। দিশার মা এসে হৃদিতাকে ধরল। মা, এত হাইপার হোস না। তোর শরীর এমনিতেই ভালো নেই। কি করব আন্টি, একটু শান্তিতে ছিলাম, সেটাও এদের সহ্য হলো না। চলেই তো এসেছি, তোমাদের কিছু তো নিয়ে আসিনি। বেরিয়ে যাও সব, বেরিয়ে যাও। আন্টি ওদের যেতে বলো। তোর আন্টি বললেই আমি যাব নাকি? ও আমাকে আটকানোর কে? আমার মেয়েকে আমি নিয়ে যাব। খবরদার, আমার আন্টির নামে একটা বাজে কথা বলবেন না আপনি। নিজের বোনের সাথে যে এত জঘন্য কাজ করতে পারে, নিজের মেয়ের সাথে এমন করতে পারে, তার কাছে কখনো যাব না। দিশার মা ও মুখ খুলল। ওরা বললেই আমি তোকে দেব নাকি? তুই আমার মেয়ে।
আর দিলশা দ্বারা কিসের এত অধিকার দেখাস তুই? কোথায় ছিল এত মায়ের দরদ যখন তোর মেয়ে রাস্তায় ঘুরেছিল? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ও আমার মেয়ে। আমার যদি ভিক্ষা করে ও ওকে খাওয়াতে হয় তবে তাই খাওয়াবো, তবুও ওকে কারোর কাছে যেতে দেব না। আবেগের বাবা হৃদিতার দিকে এগিয়ে এলেন। হৃদিতা মা, ক্ষমা করে দে আমাকে। আমি সেদিন লাবণীর কথা শুনে। না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। নিজের বাবার থেকেও অতটা ভালোবাসা পাইনি যতটা আপনি দিয়েছেন। ওই রকম অবস্থায় নিজের বাড়ির বউকে দেখলে যে কেউ ওই সিদ্ধান্ত নেবে। আপনার কোনো দোষ নেই বাবা। ভুল ছিল আমার ভালোবাসায়। ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। এবার সবার শেষে আসলো হৃদিতার সবচেয়ে কাছের মানুষটি। আবেগ চোখের পানিতে একাকার হয়ে চলে গেল হৃদিতার কাছে। হৃদি। আবেগের ডাক শুনে হৃদিতার বুকের হাহাকার বেড়ে গেল। আবেগের দিকে তাকালো না হৃদিতা। দিশা, আমাকে একটু ঘরে দিয়ে আয়। তারপর এত মেহমান এসেছে, খালি মুখে তো বিদায় দেওয়া যায় না। কিছু মুখে দিয়ে মেহমান বিদায় দে। বলে হৃদিতা ঘুরতে যাবে তার আগে আবেগ গিয়ে দুহাত দিয়ে হৃদিতাকে জড়িয়ে ধরল। হৃদি আমার সাথে কথা বলবে না? এই হৃদি তোমার আবেগের সাথে কথা বলবে না? না চাইতেও হৃদিতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এতদিন মনে মনে একবার হলেও চাইতো, অপেক্ষা করত, প্রতীক্ষা করত যে আবেগ আসবে। কিন্তু ওই যে অভিমান, অভিমান বাধা হয়ে দাঁড়ায়। এই হৃদি, কথা বলো না আমার সাথে। আমি যে মরে যাচ্ছি, তুমি কথা বলো না আমার সাথে। এই হৃদি, এই হৃদি, একবার কথা বলো আর অভিমান করে থেকো না। আমি যে তোমার অভিমান মানতে পারছি না। আমার বুক ফেটে যাচ্ছে। ছাড়ুন আমাকে। হৃদি, আমাকে ক্ষমা করে দেও। আমি অনেক বড় ভুল করেছি। ক্ষমা করে দেও। ছাড়ুন আমাকে। আপনি কোনো ভুল করেননি। ভুল আমি করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য আপনার জীবন নষ্ট হয়েছে। হৃদি, প্লিজ ভুলে যাও সব। ফিরে চলো। আমরা আবার ভালোবেসে ঘর বাঁধব। আমি, তুমি আর আমাদের সন্তানকে নিয়ে। ভুলতে চাইলেই কি সব ভোলা যায় আবেগ চৌধুরী? পারবেন আমার জীবনের ওই কষ্টের দিনগুলো মুছে দিতে? পারবেন আমার হারানো সম্মান ফিরিয়ে দিতে? পারবেন আমার সাজানো সংসার ফিরিয়ে দিতে? যদি পারেন তাহলে বলেন, আমি সব ভুলে যাব, ফিরে যাব। হৃদি, আমি জানি এসব পারব না, কিন্তু বাকি জীবনটা তো সাজাতে পারি বলো। ক্ষমা করে দেও আমাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি মরে যাব তোমাকে ছাড়া। ও তাই ভালোবাসেন? কোথায় ছিল এই ভালোবাসা এতদিন, যখন রাতের আধারে কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন? হৃদিতা এবার ওই দিন এর পর থেকে সব ঘটনা খুলে বলল। বলুন, এই ভালোবাসা কোথায় ছিল তখন? হৃদিতা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি ক্ষমা করে দেও আমাকে। ফিরে চলো। দয়া করে ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। ছাড়ুন, কষ্ট হচ্ছে আমার। আবেগ তাড়াতাড়ি হৃদিতাকে ছেড়ে দিল। এই অবস্থায় হৃদিতার কষ্ট হওয়াটা স্বাভাবিক। এমন সময় লাবণী এসে হৃদিতার সামনে দাঁড়াল। হৃদিতা, এই মহিলা এখানে কি করছে? আন্টি, বের করে দেও একে। তোমরা কেন একে নিয়ে এসেছ? আমার জীবনটা শেষ করে দিয়েছে। বের করে দেও এই মহিলাকে। লাবণী গিয়ে আবেগকে সরিয়ে হৃদিতাকে জড়িয়ে ধরে কান্নাতে ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করে দেও হৃদিতা। তুমি ক্ষমা না করলে মরেও শান্তি পাব না। ছাড়ুন আমাকে।
ঠিক আছে, ছেড়ে দিলাম বলেই লাবণী ধাক্কা দিয়ে হৃদিতাকে ফেলে দিল। ঘটনাতে সবাই অবাক। আ হৃদিতা অট্টহাসিতে ফেটে পড়ল লাবণী। ভাবলি কি করে ক্ষমা চাইব তোর কাছে? আমি এসেছি আমার মেয়ের অপ্রতিশোধ নিতে। তোর জন্য আমার মেয়ে জেলে। এবার তোর বাচ্চাও মরবে। হা হা। ফ্লোরে রক্তয়ে ভেসে গেল। আবেগ হৃদিতাকে গিয়ে ধরল। ঘর জুড়ে হৃদিতার আর্তনাদ। আল্লাহ হহ। আশফি, গাড়ি বের কর। আবেগ হৃদিতাকে কোলে তুলে নিল। আবেগগ আমার বাচ্চা। কিছু হবে না হৃদি, কিছু হবে না। আবেগ হৃদিতাকে নিয়ে গাড়ির পেছনে সিটে শুয়ে দিয়ে হৃদিতার মাথা নিজের কোলে তুলে নিল। আশফি ড্রাইভি করছে। আবেগের বাবা অন্য গাড়িতে বাকি সবাইকে নিয়ে আসছে। সবার কান্না আরও বেড়ে যাচ্ছে। আবেগগ আমার বাচ্চা। কিছু হবে না হৃদি। আমি আছি তো। আমরা এক্ষুনি হসপিটালে চলে যাব। আশফি, সামনে যেখানে হসপিটাল পাস সেখানে যা। দ্রুত গাড়ি চালা। চালাচ্ছি আবেগ। তুই ভাবিকে দেখ। আশফি একটা কমিউনিটি ক্লিনিকে গাড়ি থামালো। আবেগের বাবা ফলো করে সবাইকে নিয়ে চলে এসেছে। আশফি, তুই গিয়ে ডক্টর রকে দেখ। আমি হৃদিকে নিয়ে আসছি। আবেগ হৃদিতাকে কোলে তুলে হসপিটালের ভেতর চলে গেল। আবেগ, আমার লাভের কিছু হবে না তো? আবেগ, ওর কিছু হলে আমি বাঁচব না। কিছু হবে না হৃদি। তুমি শান্ত হও। আশফি গিয়ে স্ট্রেচার নিয়ে এলো। ডক্টর এলেন। ওহ নো, ওনার এই অবস্থা কি করে হলো? সিস্টার, ওটি রেডি করুন, এক্ষুনি সিজারিং করতে হবে। হৃদিতাকে ওটিতে নিয়ে যাবে। আবেগ পানির তেষ্টা পেয়েছে। আমি পানি খাবো আবেগ। দাঁড়াও দেখছি। নামি চৌধুরী। ওনাকে এখন অপারেশন করতে হবে। কিছু খেতে দেওয়া যাবে না। কিন্তু ডক্টর। সরি চৌধুরী। হৃদিতাকে ওটিতে নিয়ে যাচ্ছে আবেগ। হৃদিতার হাত ছাড়ছে না। মনে হচ্ছে যেন চিরদিনের মতো চলে যাবে। হৃদিতা হাত ছেড়ে দিল। ওটির দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এলেন। চৌধুরী। ডক্টর, কি হয়েছে আমার হৃদিতা? চৌধুরী, আপনার ওয়াইফের কন্ডিশন ভালো না। সব কিছু আল্লাহর হাতে। কিন্তু এই পরিস্থিতিতে আপনাকে ডিসিশন আপনাকে নিতে হবে। আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন ওনার বাচ্চাকে বাঁচাতে। আমরা আপনার ডিসিশন চাই। ওয়াইফ অথবা বাচ্চা, যে কোনো একজনকে বাঁচতে হবে আপনার। কি বলছেন ডক্টর? আমি চৌধুরী, আমাদের হাতে সময় নেই, আপনি ওর দিন। আমার ওয়াইফকে চাই আমি। আমার হৃদিতাকে চাই। হঠাৎ একজন নার্স বেরিয়ে এলেন। ডক্টর, ওনার ওয়াইফ ওনার সাথে কথা বলতে চান। চৌধুরী, আপনি যান। কিন্তু দ্রুত কথা শেষ করবেন, আমাদের হাতে সময় নেই। আবেগ ওটিতে গেল। হৃদিতাকে শুইয়ে রেখেছে। পাশে স্যালাইন চলছে। নার্স, আপনি একটু বাইরে যান, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই। ওকে, আমি যাচ্ছি। নার্স বেরিয়ে গেলে আবেগ গিয়ে হৃদিতার বেডের পাশে বসল। হৃদি। আবেগ। হৃদি, তুমি কেন বাচ্চার কথা বললে? আবেগ, তুমি আমার সিদ্ধান্ত রাজি হও। এসব কি বলছো তুমি হৃদি? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব? তুমি থাকলে আমরা পরেও বাচ্চা নিতে পারব। আমার সিদ্ধান্ত আমি বদলাব না হৃদিতা। তোমাকে বদলাতে হবে।
কেউ না জানলে ও আমি জানি আমার বাচ্চারও ওপর তোমার কোনো অধিকার নেই। ওর জীবনের সিদ্ধান্ত তুমি নিতে পারো না। হৃদিতা হ্যাঁ আবেগ, এটা সত্যি। যখন তোমাকে দরকার ছিল আমার, তখন তুমি আমার পাশে ছিলে না। ও ছিল সব সময়, প্রতি সেকেন্ডে। অনেকবার আমি ভেবেছি নিজেকে শেষ করে দিতে। বাঁচার ইচ্ছে ছিল না আমার। শুধু ওর জন্য আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি, প্রতি মুহূর্তে সবকিছুর সাথে সংগ্রাম করেছি। ওকে চাই আমি আবেগ। আমি নিজের জন্য ওকে হারাতে পারবো না। আল্লাহ যদি চান তবে দুজনেই ফিরব। যদি তা না হয় আমার বাচ্চাকে চাই আমি আবেগ, আমার বাচ্চাকে চাই। তুমি কোনো কথা বলো না আবেগ। তুমি এই সিদ্ধান্ত ডক্টর রকে জানিয়ে দেও। হৃদিতা আমি কি করে? আমি জানি না আবেগ। একদিন তোমার জন্য সব হারিয়েছি আমি, আজ তোমার কথাতে আমার সন্তানকে হারাতে পারবো না। আমি মা হতে চাই আবেগ, আমি আমার বাচ্চারও কান্না শুনতে চাই আবেগ। তোমার পায়ে পড়ি, আমাকে ফিরিয়ে দিও না আবেগ। হৃদি তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, তাই না? এজন্য এসব বলছ? হৃদি আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব? জানি না আবেগ। হৃদি আমাকে ক্ষমা করে দেও। আবেগ তোমাকে খুব ভালোবাসতাম আবেগ, খুব। সেদিন আমি সইতে পারিনি, তোমাকে থাপ্পড় মেরেছি। তুমি ক্ষমা করে দেও আবেগ, আমাকে ক্ষমা করে দেও। হৃদি আর লজ্জা দিও না আমাকে। ক্ষমা করে দেও। আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারবো না। এত বড় শাস্তি দিও না আমাকে। আবেগ জানি না বেঁচে থাকবো কি না। যদি বেঁচে ফিরি আর আমার বাচ্চা আমার কোলে না থাকে, মনে রেখো কখনো তোমাকে ক্ষমা করব না। হৃদিতা হ্যাঁ আবেগ। আমি আমার বাচ্চা যদি ভালো হয়ে ফিরি তো আমি ওকে নিয়ে দূরে চলে যাব, তোমার থেকে দূরে কখনো ক্ষমা করব না আবেগ। হৃদিতা হ্যাঁ আবেগ। তুমি ক্ষমা চাও বলো। আমি যদি মরে যাই তো মনে রেখো তোমাকে ক্ষমা করে দিয়েছি। বেঁচে থাকতে তোমাকে ক্ষমা করতে পারবো না আবেগ, পারবো না। অনেক ভালোবেসেছিলাম তোমাকে, তুমি আমাকে অনেক নিচে নামিয়েছ। একজন বেশ্যা পর্যন্ত বলেছ। তোমাকে বেঁচে থাকতে কিভাবে ক্ষমা করব আবেগ? হৃদিতা এত বড় শাস্তি দিও না। আমি তোমাকে ভালোবাসি হৃদিতা। তোমার পাঠানো ডিভোর্স পেপারে আমি আজও সাইন করিনি। মানে? হ্যাঁ হৃদিতা, ডিভোর্স পেপার তুমি আমাকে পাঠিয়েছিলে, আমি না। আমি তো নিজের শেষ আত্মসম্মানটা রাখার জন্য আমি পাঠিয়েছিলাম আবেগ। হৃদি তাহলে কেন এই শাস্তির কথা বলছ? আবেগ একটু জড়িয়ে ধরবে আমাকে। এভাবে কেন বলছো তুমি? যদি আর কখনো বলতে না পারি তোমার বুকে একবার জায়গা দেও না আবেগ। আবেগ সজোরে হৃদিতাকে জড়িয়ে ধরল। আবেগ একটু তোমার মুখটা কাছে নিয়ে এসো না। অনেক দিন তোমার কপালে আদর করি না। একটু এগিয়ে এসো না। আবেগ হৃদিতার দিকে এগিয়ে গেল। হৃদিতা আস্তে করে আবেগের কপালে নিজের ঠোঁট ছোঁয়াল। আবেগ আর পারল না আটকে রাখতে নিজেকে। কাঁদতে কাঁদতে হৃদিতাকে জড়িয়ে ধরে চোখে মুখে হৃদিতার পুরো গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল আবেগ। আবেগ আমাকে একটা কথা দেবে? কি বলো? আবেগ আমি যদি মরে যাই আমার বাচ্চাটাকে তুমি দেখো আবেগ। তুমি কখনো বিয়ে করো না আবেগ। যদি তুমি বিয়েই করো তাহলে আমার বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে এসো। হৃদি চুপ করো, কি বলছো তুমি? আমার সন্তানকে কেন আমি অনাথ আশ্রমে দেব? আবেগ জানো আমার বাচ্চাটা না আমার গর্ভে থাকা কালীন অনেক কষ্ট পেয়েছে। নিজের মায়ের সাথে সাথে ও না কুকুরের মুখে দেওয়া খাবার খেয়েছে। আমার বাচ্চাটাকে আমি তেমন ভালো খাবারও দিতে পারিনি খেতে। ওর মায়ের সাথে ও অনেক কষ্ট সহ্য করেছে। তুমি প্লিজ সৎ মা নামক ওই কষ্টটা আমার বাচ্চাটাকে দিও না।
হৃদিতা কেন এই কথা বলছ? তুমিও তো থাকবে আমার সাথে। হয়তো থাকা হবে না আবেগ। মানুষ মৃত্যুর আগে তার শেষ সময়টা বুঝে যায় আবেগ। আমার শেষ সময় বোধ হয় চলে এসেছে আবেগ। হৃদিতা চুপ করো। কিছু হবে না তোমার। আবেগ আমার আরেকটা কথা রাখবে বলো। কি বলো? আবেগ আমি মরে গেলে তুমি একটা মসজিদের পাশে কবর দিও। আর শোন, প্রতি শুক্রবার আমার কবরের কাছে তুমি আসবে। আমার বাচ্চা কেউ নিয়ে আসবে আবেগ, আমি তোমাদের দেখব। আবেগ শোন, তুমি কিন্তু আমার প্রত্যেক মৃতবার্ষিকীতে কিন্তু তুমি আসবে আর আমার লাভকে নিয়ে আসবে। শোন, তুমি না আমার কবরের সামনে দাঁড়িয়ে আমাদের লাভের জন্মদিন পালন করবে, আমি দেখব। তুমি কিন্তু ওই নীল পাঞ্জাবিটা পরে আসবে আবেগ, ওই যে বৃষ্টিরও দিন তোমাকে দিয়েছিলাম। এইটা আমি যত্ন করে রেখেছি আবেগ। জানো, তুমি গায়ে দেওয়ার পর ওটা আমি ওয়াশ করিনি। ওতে তোমার গায়ের গন্ধ লেগে আছে, আমি প্রতিদিন তোমার গন্ধ শুকতাম। হৃদিতা চুপ করবে। কিছু হবে না তোমার, শুনতে পেয়েছ? তুমি কিছু হবে না। আবেগ, তুমি আমার মরা মুখ দেখতে চেয়েছিলে তাই না? হৃদিতা, আমি সেদিন মুখ ফসকে বলেছিলাম। আমি মন থেকে বলিনি। তুমি মরলে আমি কি নিয়ে থাকব? আবেগ, জানো, বন্দুকের গুলি আর মানুষের মুখের কথা একবার বেরোলে আর ফেরে না। হৃদিতা, তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব বলো? আই লাভ ইউ হৃদিতা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আবেগ, আই লাভ ইউ টু। তাহলে কেন এই কথা বলছো? আবেগ, বাইরে যাও। ডক্টরকে পাঠাও। আর অপেক্ষা করো আমাদের লাভের জন্য আর আমার মরা মুখ দেখার জন্য। হৃদিতা, আর আমাকে কষ্ট দিও না। আর শাস্তি দিও না। আবেগ, আমার খুব কষ্ট হচ্ছে আবেগ। আমার হাতে সময় নেই। তুমি ডক্টরকে পাঠাও। এক্ষুনি পাঠাচ্ছি। আবেগ উঠে চলে যাচ্ছে, সে সময় হৃদিতা হাত টেনে ধরে। আবেগ পেছনে ফেরে। আবেগ, ডক্টরকে সিদ্ধান্ত জানিয়ে দিও। আমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত, আমাদের লাভের সিদ্ধান্ত। হৃদিতা, আমি আবেগ ভালোবাসি খুব, অনেক বেশি। হৃদিতা, আমি ও ভালোবাসি খুব খুব খুব। ভালোবেসে যাব। আমিও ভালোবেসে যাব। আমিও। খোদা হাফেজ আবেগ। অপেক্ষা করো। খোদা হাফেজ। আবেগ বেরোচ্ছে আর পেছনে ঘুরে হৃদিতাকে দেখছে। হৃদিতা হাত নাড়িয়ে আবেগকে বিদায় দিল। আবেগ কান্না ভরা চোখে হৃদিতাকে দেখে বেরিয়ে গেল। আবেগ তখনও জানে না হৃদিতা তাকে শেষ বিদায় দিল। আল্লাহ, আমি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে তোমাকে ডেকেছি। আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার সন্তানকে তুমি হেফাজত করো। আমি যা যা পাপ করেছি তুমি মাফ করে দেও। আবেগ ডক্টর এর কাছে গেল। মি চৌধুরী, আপনার ডিসিশন। বুক ফেটে যাচ্ছে, তবুও আবেগকে বলতে হলো, আমার সন্তানকে বাঁচান ডক্টর। আই ইউ শো মি চৌধুরী? ইয়েস, আই এম শো। ওকে। ডক্টর ভেতরে চলে গেলেন। ওটির আলো জ্বলে উঠেছে। অপারেশন শেষে রদিকে। ডক্টর, নার্সরা একবার হৃদিতা রদিকে তাকাচ্ছেন, আরেকবার স্ক্রিনের দিকে। হৃদিতার পালস ক্রমশ কমে আসছে। হঠাৎ কান্নার আওয়াজ হল। হৃদিতা চোখ একটু নড়ছে। হৃদিতা চোখ খুলতে পারছে না। চারিদিক অন্ধকার হয়ে আসছে। শেষবারের মতো হৃদিতার কানে শেষ কথাগুলো গেল। নিজের সন্তানের কানের আওয়াজ আর নার্সের কথা। মিসেস চৌধুরী, আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। শুনছেন আপনি? মিসেস চৌধুরী। স্যার, স্যার, ওনার পালস। ডক্টর নার্স স্ক্রিনের দিকে তাকালো। হৃদিতার পালস থেমে গেছে।
হৃদিতা আস্তে আস্তে ঘুমিয়ে গেল চিরকালের মতো। আর শোনা হলো না, মা ডাক দেখতে পারল না একবারের জন্য তার লাভকে। আল্লাহ, রকি খেল। ওনার বেবির লাইফ রিস্ক বেশি ছিল। আর সেখানে উনি সিস্টার বেবিকে ক্লিন করে আনুন, আমি ওনাদের খবর দিই। ওটির লাইট বন্ধ হয়ে গেল। বাইরে সবাই অপেক্ষা করছে। আশফি আবেগ ডক্টরকে দেখে বেরিয়ে এলো। ডক্টর, আমার হৃদিতা। ডক্টর, কথা বলুন আমার হৃদিতা। মি চৌধুরী সবার হায়াত আল্লাহর হাতে। কি সব বলছেন আপনি? বলুন আমার হৃদিতা। শি ইজ নো মোর। আবেগের পুরো পৃথিবী ওখানেই থমকে গেল। হৃদিতার পরিবারের সবাই কাঁদছে। না হহ। আবেগ ডক্টরকে ঠেলে ফেলিয়ে ওটিতে ঢুকল। হৃদিতার মুখ সাদা কাপড় দিয়ে ঢাকা। আবেগ গিয়ে কাপড় তুলে ফেলল। এই হৃদি, ওঠো না। এই হৃদি, দেখো ডক্টর কি বাজে কথা বলছে। এই হৃদি, ওঠো। এই ওঠ না। এই হৃদিতা। এই তোকে ছাড়া আমি কিভাবে বাঁচব, এই আমি তো মরে যাব। তুই শুনেছিস না? ওঠ এই হৃদিতা। এই আমি কি করব তোকে ছাড়া? এত বড় শাস্তি দিস না আমাকে। ওরে আমি মরে যাব, তুই বুঝেছিস না এই হৃদিতা। আবেগ কাঁদছে আর এই কথা বলছে। আবেগের কথা শুনে ডক্টরদের চোখে পানি চলে এলো। নার্স এসে বাচ্চাটাকে আশফির কোলে দিল। আপনারা বাচ্চাটাকে নিন। ওর কান্না থামছেই না। আশফি বেবিকে কোলে নিয়ে গিয়ে আবেগের কাছে গেল। আবেগ, দেখ তোর বাচ্চা। আবেগ, তোর আর হৃদিতা ভাবির ভালোবাসা। আবেগ, ও কাঁদছে, ওকে ধর। আবেগ ছোট্ট বেবিকে কোলে নিয়ে হৃদিতার কাছে গেল। অবাক ব্যাপার, আবেগের কোলে গিয়ে বেবির কান্না থেমে গেল। এই হৃদি, বুঝেছি আমার ওপর রাগ করেছ না। দেখো আমাদের সন্তান, আমাদের ভালোবাসা হৃদি, আমাদের লাভ। হৃদি, চোখ খোলো না। এই হৃদি, চলো আমাদের ছোট্ট সংসার হবে। এই হৃদি, শুনছ না? ওঠো না। এই হৃদিতা। এই দুধের শিশুকে নিয়ে কি করব আমি? ওর যে তোমাকে প্রয়োজন হৃদিতা, ওর তোমাকে প্রয়োজন। আবেগ কাঁদতে কাঁদতে বসে পড়ল। আশফি আবেগের পাশে গিয়ে কাঁধে হাত দিল। আবেগ, হৃদি ভাবি নেই। আবেগ চলে গেছে। মেনে নে আবেগ। দেখ তোর বাচ্চাটা তোর কাছে গিয়ে কান্না থামিয়ে দিয়েছে। দেখ তোর বাচ্চাটা তোকে ছোট চোখ দিয়ে দেখছে। আবেগ, আবেগ, তুই যদি ভেঙে পড়িস ওর কি হবে? কোথায় যাবে ও? ও তো দুনিয়াতে এসেই মাকে হারালো। ওর কি হবে? আবেগ ছোট্ট লাভকে বুকে জড়িয়ে নিল। না, ও আমার লাভ, আমাদের লাভ। ওর কিছু হতে দেব না আমি। ও যে আমার হৃদিতার শেষ স্মৃতি। ওর কিছু হবে না। আল্লাহ, এ কি শাস্তি দিল তুমি আমাকে? এ কি শাস্তি দিল? হৃদিতা, এই ক্ষমারও দরকার ছিল না আমার হৃদিতা। আজ আবেগ পৃথিবীর সবচেয়ে অসহায়। হৃদিতার কথা সত্যি হল। আবেগ আজ হাজার চাইলে ও হৃদিতাকে পাবে না। 3 বছর পর। বাবাই আমার তিলিপ লাদিয়ে দেও। এই তো মামনি হয়ে গেছে। আমার দুটো। দেখি পা দেখি। এই তো হয়ে গেছে। কি সুন্দর লাগছে আমার প্রিন্সেসকে। বাবাই তলো এবার মামনির তাসে দাব। যাব তো। বাবাই তলো মামনিকে হামি দেব। এসো। ছোট্ট লাভ হৃদিতা ছবিতে গিয়ে চুমু দিল। লাবু ও মামনি। নেও বাবাইকে দেব এ না। লাভ বাবা গালে পাপ্পি দিল। লাবু ও বাবাই। লাভ ইউ টু আমার প্রিন্সেস। হ্যাঁ, আজ আবেগ চৌধুরী আর হৃদিতা চৌধুরীর মেয়ে আবেদিতা, আবেগ প্লাস হৃদিতা চৌধুরী লাভের জন্মদিন।
আজ লাভ 3 বছরে পা রাখল। আর আজ হৃদিতার তৃতীয় মৃত্যু বার্ষিকী। এই 3 বছরে অনেক কিছু পালটেছে। আবেগ আজ একজন পরিপূর্ণ বাবা। আশফি দিশাকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছে। নিশিতা প্রেগন্যান্ট। ওর দ্বিতীয় বাচ্চা এটা। আজাদ চৌধুরী আবেগ চৌধুরী লাভকে নিয়ে তাদের 3 জনের ছোট সংসার গড়েছে। আর হ্যাঁ, তারাও শাস্তি পেয়েছে। নোভাকে দেখলে মনে হয় এখন 50 বছরের বুড়ি। নোভার স্কিন ক্যান্সার হয়েছে। শুধু তাই না, অতিরিক্ত পিল খাওয়ার কারণে নোভার জরায়ুতে টিউমার হয়েছে। নোভা প্রতিক্ষণে নিজের মৃত্যুর প্রহর গুনতে চায়। আজ সে বুঝেছে তার পাপের শাস্তি। আর লাবণী সেদিন হৃদিতাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। তারপর লাবণীরও এক পা কেটে ফেলা হয়েছে। লাবণী আজ ঢাকা শহরের পঙ্গু ভিক্ষুক। লাবণী যেই হাত দিয়ে হৃদিতাকে ধাক্কা দিয়েছিল সেই হাত গ্যাঙ্গার রোগে পচে গেছে। মাংস খসে পড়ছে। আর নোভারও বাবা তাকে আবেগের বাবা মহিলাদের দিয়ে জুতো পিটিয়ে মুখে চুনকালি মাখিয়ে ছেড়েছে। সেই শোকে তিনি আত্মহত্যা করেছেন। আশফি আবেগের ঘরে এলো। লাভ, আরে কি সুন্দর লাগছে আমার প্রিন্সেসকে। লাভ নীল রঙের জামা পরেছে। আর ওর বাবা আবেগ সেই নীল পাঞ্জাবি। লাভ নিজের জায়গায় দাঁড়িয়ে একবার ঘুরপাক দিল। আশফি ওকে কোলে তুলে নিল। ওরে আমার প্রিন্সেস রে, মামাই তলো আমরা মামনির কাছে যাই। চলো। আবেগ আয়, তুই ওকে নিয়ে যা, আমি আসছি। আশফি লাভকে নিয়ে চলে গেল। আবেগ কাপড় দিয়ে হৃদিতার ছবিটা মুছে দিল। পুরো ঘরে হৃদিতার ছবি রেখেছে আবেগ। সব ছবিতেই হৃদিতার হাসি মাখা মুখ। আবেগ বেরিয়ে গেল। হৃদিতার মা বাবা নিশিতা দিশা সবাই এসেছে। হৃদিতার কবরের কাছে দাঁড়িয়ে আছে। মসজিদের পাশেই আবেগ হৃদিতার কবর দিয়েছে। বাবাই মামনির কাতে দাব নামিয়ে দেও। আবেগ কোল থেকে মেয়েকে নামিয়ে দিল। মামনি, তুমি কিন্তু কোথাও যাবে না। আমরা একটু দোয়া করি তুমি এখানে থাকো। তিতো আতে। আবেগ আর সবাই মোনাজাত তুলল হৃদিতার কবর জিয়ারত করার জন্য। ছোট্ট লাভ ছোট ছোট পায়ে হৃদিতার কবরের খুঁটির কাছে। ছোট্ট থেকে সে এটা জানে তার মামনি এখানে থাকে দিনে আর রাতে তারা হয়ে আকাশে থাকে। ও বোঝে না ওর মা কোথায় আছে। সবাই মোনাজাতে ব্যস্ত। লাভ গিয়ে হৃদিতা কবরের খুঁটি ধরেছে। মামনি দে তো, আমি এতেছি। মামনি, তুমি কবে দাবে আমার তাসে? বাবাই বলে তুমি আতবে। কবে আতবে? ও মামনি। সবাই মোনাজাত শেষ করে ছোট লাভের কথা শুনে চোখেরও পানি ফেলছে। আশফি গিয়ে লাভকে কোলে তুলে নিল। প্রিন্সেস মামনি আসবে দেখো। তুমি বড় হও তখন আসবে। আততা মামাই তবাই আমাকে গিফট দেয়। মামনি দেয় না কেন? প্রিন্সেস, তোমার মামনি তোমাকে সবচেয়ে বড় গিফট দিয়ে গেছে। তুমি যখন বড় হবে তখন বুঝবে তোমার মামনি তোমাকে কি দিয়ে গেছে। চলো আমরা কেক কাটব। তলো তলো। আবেগ চল। আশফি, তুই ওকে নিয়ে যা, আমি আসছি। সবাই চলে গেল। আবেগ হৃদিতার কবরের সামনে দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবার সে তার মেয়েকে নিয়ে আসে এখানে। কিন্তু এই দিন কষ্টটা বেশি হয়। এই দিন হৃদিতা চলে গেছে আবেগকে ছেড়ে। কেমন আছো হৃদি? খুব ভালো লাগছে তাই না আমাকে এভাবে দেখে? জানো হৃদি, মেয়েটা খুব পাজি হয়েছে তোমার মতো। প্রতিদিন 3 বেলা ওর জন্য রাঁধতে হয়, অফিস করতে হয়। সারাদিন হাঁপিয়ে যাই আমি।
কিন্তু কি জানো, দিন শেষে আমার প্রিন্সেসকে দেখে সব কষ্ট মুছে যায়। শোন, এখন কিন্তু বলতে পারবে না ওর ওপর আমার কোনো অধিকার নেই। তুমি তো ফাঁকি দিয়ে চলে গেছো ওকে, কিন্তু আমিই মানুষ করছি। জান, প্রতি রাতে লাভকে তোমার গল্প শোনাতে হয়। মামনির গল্প না শুনলে তার ঘুম আসে না। এদিকে ছোট্ট লাভ ব্যস্ত হয়ে গেছে। ও বাবাই, এত না তেত ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তেত কাটব না। ও বাবাই। ছোট্ট লাভের কথা শুনে সবাই হেসে পড়ল। আবেগ পেছনে ফিরল। আসছি মামনি। দেখেছ কি দুষ্টু হয়েছে ও? কেক বলে ঠান্ডা হয়ে গেছে। শোন, আমি আসব, তুমি কিন্তু অপেক্ষা করবে আমার জন্য। একালে তো হলো, না হয় হবে ওপারে দেখা জান্নাতে। আবেগ গিয়ে ছোট্ট লাভকে কোলে তুলে নিল। হাতে ছুরি ধরিয়ে দিল। কেক কাটা হলো। সবাই লাভকে উইশ করছে। আবেগের সাথে সাথে ওই দূরে কবর থেকে মাও দোয়া করে যায়, নিজের মৃত্যু ভুলে নিজের সন্তানের শুভ কামনা করে আবেগের সাথে। হ্যাপি বার্থডে টু আওয়ার লাভ। সমাপ্ত।